এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। লাল রং আমার খুবই পছন্দ, তাই তো এত রক্তের খেলা। তাছাড়া তেমন কিছুই না, তোর রক্ত খুব টানছে আমায়। দৃষ্টি সীমানার শেষাংশ পর্যন্ত ঘন জঙ্গলের আবছায়ায় দূর দূরান্তের গহীন জঙ্গল থেকে ভেসে আসছে বন্য প্রাণীদের ভয়ঙ্কর সব ডাক। ছুটছে লোকটা সরু অন্ধকারে আচ্ছন্ন রাস্তায়, চারিপাশে শুধু লম্বা সারি সারি ঘন গাছ। অন্ধকারে যা দেখতে লাগছে আকাশ ছোঁয়া। শীতল বাতাস বইছে চারিপাশে, অতিবাহিত ঠান্ডা বাতাসেও। লোকটার উত্তেজনা থরথর করে কাঁপতে থাকা ঘামার্ত শরীর থেকে চপচপ করে নিঃসরণ হচ্ছে ঘাম। পায়ের নিচে মিশে যাচ্ছে মৃত্তিকায় ঘামের বিন্দু কণাগুলি। মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে সেই ভয়ঙ্করী বাক্যগুলো। গুমট পরিবেশেও শোনা যাচ্ছে লোকটার ভারী কি ঘন নিঃশ্বাসগুলো, যা বলে দিচ্ছে ভিতরে কিভাবে গ্রাস করে যাচ্ছে ভয়ে ভয়। হ্যাঁ, ভয়, মৃত্যুর ভয়। ল্যাম্প পোস্টের নিয়ন রোশনাই আলো ছড়িয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে বাঁচার জন্য। ঘন গাছপালার ফাঁক ফোকর এগিয়ে গিয়েছে রাস্তাটি। শুনশান নিস্তব্ধ রাতে আঁকাবাঁকা রাস্তাটাকে নিজের মৃত্যু চক্রের মতোই লাগছে লোকটির কাছে। শুনশান নিস্তব্ধ রাতে আঁকাবাঁকা রাস্তাটাকে নিজের মৃত্যু চক্রের মতোই লাগছে লোকটির কাছে। ভয়াতুর চোখগুলো আশপাশ আমলে না নিয়েই ছুটে চলেছে শুধু জীবন বাঁচানোর ক্ষুদ্র এক প্রয়াস। জঙ্গলের এবড়ো থেবড়ো রাস্তা অজস্র বার হোঁচট খেলেও থেমে থাকছে না লোকটি। চোখে স্পষ্ট সংকীর্ণতা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, মনে প্রবল ইচ্ছে বাঁচার। হঠাৎ সামনে একটি গাড়ি দেখতে পেয়ে এক টুকরো আশার আলো জেগে উঠল লোকটির মনে। গাড়ি থেকে কিছু দূরত্বেই দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতেই থাকে। শরীর বেয়ে চুয়ে চুয়ে ঘাম ঝরছে, বুকের ভেতরে ধুকপুকানি ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসতে থাকে। গাড়ির হেডলাইটের কাচের আলোক রশ্মি অনুসরণ করে অবশেষে এক বুক বাঁচার আশা নিয়ে অসার হয়ে আসা পা বাড়িয়ে সামনে এগোয়। আকস্মিক নির্জন রাস্তা সোনালি রোশনায় আলোকিত হয়ে যায় চারিপাশ। ঘুটঘুটে আধারে আলোর জ্যোৎস্না তারার মতোই দ্রুতি ছড়াতেই থাকে। জঙ্গলের ভেতর থেকে সারি সারি কালো মার্সিডিজ বেরিয়ে আসে, ব্লক করে ফেলে লোকটিকে। মুহূর্তেই বদলে যায় জায়গাটির দৃশ্যপট। ইঞ্জিনের শব্দে দুহাতে কান চেপে ধরে লোকটি। শিরদাঁড়া বেয়ে সরু তরল গড়িয়ে পড়ে লোকটির। অপ্রত্যাশিতভাবে হাত পা সজোরে কাঁপতে থাকে। সংকীর্ণ হয়ে থাকা ভয়াতুর চোখে গিয়ে ঠেকেছে সামনের গাড়ির অদূরে। অনবরত শুকনো ঠোক গিলতেই থাকে। শরীর ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে ধারণ ক্ষমতা। রাতের অন্তিম প্রহর চলমান। রাত জাগা পাখিরাও তখন ক্লান্ত ভঙ্গিতে চোখ বুজে না। শুনশান নিস্তব্ধ স্যাঁতস্যাঁতে জঙ্গলের মধ্যভাগে অবস্থানরত রয়েছে অনেকে। তবুও গুমট পরিবেশ শোকে গেয়ে উঠল। লোকটির ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া একটি পাতা নড়ার শব্দ হচ্ছে না। এখন বাতাসও যেন মেপে মেপে বইছে। হঠাৎই সামনে থাকা গাড়িটির হেডলাইট চলে উঠল। উদয়মান হয় গাড়ির সামনে ফোল্ডিং লন চেয়ার দখল করে থাকা এক মানব ছায়া, যার পা থেকে মস্তক পর্যন্ত কালোতে আবৃত। দুহাত মুষ্টিবদ্ধ করে স্থির দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে কর্দম আঠালো অর্ধ তরল মিশ্রিত মাটিতে। ফলস্বরূপ লম্বা চুলগুলো নিচের দিকে ঝুঁকে রয়েছে। ঘাট থেকে চুল সরে যাওয়ার স্পষ্ট ফুটে উঠেছে কানের লতির নিচে তীরের ধনুকের আকৃতির ট্যাটু করা। দোকানে তিনটে মোট 6টি ফুটো করা। এর লফট আপার, এর লফট কঞ্চি। শুধুমাত্র এতেই নয়, হাতের পিঠেও রয়েছে ড্রাগনের ট্যাটু করা। অপর হাতের অঙ্গুলি শীর্ষ পর্যন্ত দেহাংশে গুট গুট করে ইটালিয়ান ভাষায় কিছু লেখা লাইন আকারে। স্তব্ধ গুমট পরিবেশ হঠাৎ করেই বিচ্ছিরি হাসিতে কেঁপে ওঠে। রুক্ষ কর্কশ গলা অনর্থক অট্ট হাসিগুলো সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকা লোকটার বুকের ভেতর শুকিয়ে দিচ্ছে। তিত্তির করে কাঁপতে থাকে লোকটির শরীর। রক্ত চলাচলের মাত্রা অসহনীয় হয়ে মাথায় চাপ দিয়ে ধরে। সারি সারি করা গাড়ি থেকে কালো পোশাক পরিহিত গার্ডরা বের হয়ে ঘিরে ফেলে লোকটাকে। সকলের হাতে হাতে বিদেশি অস্ত্র। সামনের গাড়ি থেকে দুজন শক্তপোক্ত দেহের
পুরুষ এসে দাঁড়ায় ফোল্ডিং লন চেয়ারের দুপাশে টান টান হয়ে। এদের মধ্যে একজন দেখতে খুটখুটে কালো কালো কুচকুচে লোকটার টাক হেডলাইটের আলোতে চিকচিক করছে। আকৃতি বর্ণনা অনুসারে লোকটি খুব মোটা, দেখতে তামিল পালোয়ানদের মতন। অপর পাশের লোকটি একেবারে বিপরীত গোছের, ধাপ থাকানো সাদা, সাথে উচ্চতায় কালো লোকটিকে থেকে 2 ইঞ্চি ধাপ ছাড়িয়েছে। চেহারায় ছাপ বলে দিচ্ছে দেশি নয়, চওড়া তমুক চেহারার দুজনেই শক্ত চিবুকে তাকিয়ে আছে সামনে। ফোল্ডিং লং চেয়ারে ঝুঁকে থাকা কালোতে আবৃত মানবটি মাথা তুলে তাকায়, সুগভীর নিকোষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে অযাচিত ক্ষুদ্রতায়। অধিক মাত্রায় কাঁপতে থাকা লোকটি হাঁটুতে ভেঙে বসে পড়ে, 2 হাত জোর করে। শ্যামলা মুখশ্রী আধারে ঢাকা পড়ে গিয়েছে সেই কখনই। আশ্চর্যজনকভাবে হাঁটু কাঁপাকাঁপির জন্য লোকটা আসলে ব্যালেন্স ঠিক রাখতেই পারছে না। সব গার্ডরা যখন একসাথে মেশিন গান লোড করলো, সেই শব্দেই মাটিতে লুটিয়ে পড়লো লোকটা। হাউ মাউ করে কাঁদতে শুরু করলো মধ্যবয়স্ক লোকটা। চেহারা বয়সের ছাপে স্পষ্ট, তবে শরীর এখনো বেশ ভালোই ধরে রেখেছে। ওয়েলকাম টু মাই প্যারাসাইট। রুক্ষ কর্কশ গলায় বাক্যগুলো মস্তিষ্ক নিউরন শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিল লোকটার। থর থর করে কাঁপতে কাঁপতে মাথা তুলেই তাকালো, নিস্তেজ চোখে দেখলো তার জমকে, যে আয়েসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে বসে আছে। তার শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে ফাঁকা ঢোকিল লোকটা। শোকেই মুচড়া যাচ্ছে এমন ভাবে কাদাযুক্ত মাটিতে লুটিয়ে আছে লোকটি। ভয়াতুর চোখে আবারও সামনেই তাকায়, দেখলো ধনুকের তীরের মতো ধারালো আখি যুগল, যার প্রতিটি পরদে জেদ, নির্ভয় উজ্জ্বল মিশ্রয়মান প্রভা। মানবটি সোজা হওয়াতে ঝুলে থাকা চুলগুলো আবারও কাঁধে ছড়িয়ে পড়েছে। খুবই সুদক্ষ হেয়ার স্টাইলের দক্ষ হাতে কাটা হয়েছে চুলগুলো। সামনে থাকা চুলগুলো ট্যাটু খচিত হাতে পেছনে ঠেলে দিলে সিল্কি ঘন কালো চুলগুলো স্মৃতি বরাবর 2 ভাগ হয়ে ভ্রুর পার্শ্ববর্তীতে ছড়িয়ে পড়ে। গোটা গোটা কয়েকটা চুল আছড়ে পড়ল চোখের উপর। জলাইনের গঠনে বৃক্ষ পুরুষালী চেহারায় কিছুটা বেশি ছাপ থাকলো লেসা বেশে বহিরাগতদেরই মতোই লাগছে। গণ্ডদেশের মধ্যভাগে শক্ত টান টান, অগ্রভাগের অপ্রভংশে ঠিক কোনাকুনি অংশে কাটা দাগ। ক্লিন শেপ বিধায় অতি ফর্সা চেহারায় নিরেট তীক্ষ্ণ চিবুক তীরের ফলার মতন উঠে আছে। কাটা দাগটা ভাসা ভাসা ফোলা নীল রগগুলো যেন হাতের মধ্যে রাজত্ব দখল করে আছে। সিগারেটের বিষাক্ততায় পুড়ে ছারখার হয়ে যাওয়া কালো উষ্ঠদয় বাঁকা হাসি লেপটে আছে সেই কখন থেকে। ভ্রু উঁচিয়ে ইশারা করতে দুজন গার্ড এসে লুটিয়ে থাকা লোকটিকে টেনে হিচড়ে তুলে হাঁটু ভেঙে সামনে বসায়। লোকটার কণ্ঠ বুঝে এলো কান্নায়। তিত্তির করে কাঁপতে কাঁপতে ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, কে আপনি? কি ক্ষতি করেছি আমি? থেমে আবারও হাঁপাতে হাঁপাতে আওড়ালো, ছেড়ে দিন আমাকে, আমার মেয়ের বিয়ে কাল। ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটিকেও পৈশাচিক হাসিতে হেসে উড়িয়ে দিল মানবটি। বিধ্বংসী হাসি গুলো বাড়ি খাচ্ছে জঙ্গলের আদি আমলের পুরনো গাছগুলোর সাথে। গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জুবুতুবু করে কাঁপছে লোকটার গড়ন। এখনো আকস্মিক একটা শক্ত হাতে চেপে ধরল লোকটির হাত। নীরবতা ভেঙে হিংস্র প্রাণীর মতন গর্জে উঠল, জানতে চাস আমি কে? লোকটা গলা হতে নির্গত কর্কশ গঙ্গানির শব্দ দুর্বল গলায় উচ্চারণ করল, জি, আমি বাঁচতে চাই। আবার অট্টহাসিতে ফেটে পড়ল বিধ্বংসী মানবটি। মুহূর্তের মধ্যে হিংস্রতার চাপ ফুটে উঠে মুখশ্রয় দেয়। গ্রীবাদেশের নীল রগগুলো ফুলে ফেপে উঠে তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় বলল, লাতুয়া মরতে। ইটালিয়ানো ভাষায়, যার অর্থ তোর মৃত্যু। লোকটা বুঝতে পারে না সেই কথার মানে। কিছু কথার আগেই অতিরিক্ত সাদা লোকটার চেয়ারে অবস্থানরত মানবের হাতে একটি কাচের শিশি দেয়। কর্ক খুলতেই ভেতর থেকে গরম ধোয়ার মতো গ্যাস বের হতে থাকে। মানবটির ঠোঁটের কোণে পৈশাচিক হাসি রেখে বোতলটি উঠে ভেতরে থাকা বিষাক্ত অ্যাসিড ঢেলে দিল লোকটির হাতে।
সকল গাটরা কান চেপে ধরে লোকটি আর্তনাদের শব্দে। পুরো জঙ্গল কেঁপে উঠল লোকটির চিৎকারে। ঘুমন্ত পাখিরাও সেই শব্দে কেঁপে ডানা ঝাপড়িয়ে ছুটতে থাকে দূর দূরান্তে। শুধু অভিব্যক্তি স্বাভাবিক 3 জন মানুষের। তাদের চোখে মুখে নেই কোনো রূপ বিস্ময়তা, ভঙ্গিমায় স্থির সাবলীল। লোকটা ছোটার জন্য ছটফট করতে থাকে। বিরক্তিতে উচ্চারণ করলো মানবটি। কালো পালোয়ানের মতো লোকটি আগ বাড়িয়ে গিয়ে পেছন থেকে মুখ চেপে ধরল ছটফট করতে থাকা লোকটির। বিছিয়ে রাখা পায়ের উপর পা দিয়ে চেপে ধরল। হাড্ডি ভাঙার মট মট শব্দ ভেসে আসে। 122 কেজি ওজনের মানুষ একজন মধ্যবয়স্ক লোকের পায়ের উপর উঠে দাঁড়াতে কাদাযুক্ত মাটির সাথে মিশে যেতেই থাকে লোকটির হাঁটুর নিচের অংশ। ফ্লোরো অ্যান্টিম্যানিক অ্যাসিড এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। অ্যান্টিমনি, ফ্লোরিন এবং হাইড্রোজেন প্রধান উপাদান। এটি হাইড্রোজেন ফ্লোরাইড এবং অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইডের মিশ্রণই, যাতে বিভিন্ন ক্যাটায়ন এবং অ্যানিয়ন রয়েছে। এটির পিএইচ শতকরা সালফিউরিক অ্যাসিডের 20 গুণ বেশি। এটির প্রতিক্রিয়ায় লোকটির হাত থেকে মাংস গলে খুলে পড়ছে। গলিত মাংসগুলো কাদার মাটির সাথে মিশে যাচ্ছে তৎক্ষণাৎ। মাংস খুলে পড়তে পড়তে একসময় হাতের হাড্ডি ভেসে উঠল। ছটফটানি কমতে থাকে লোকটার। অসাড় হয়ে আসা শরীর ছেড়ে দেয় নিস্তেজ ভঙ্গিতে। মানবটি কালো লোকটিকে ইশারা দিল। সঙ্গে সঙ্গে বলিষ্ঠ হাত দিয়ে লোকটার মুন্ডু দুপাশে স্থিতিশীলভাবে দুবার ঘুরিয়ে আচানক সব শক্তি ব্যয় করে এক টানে ঘাট থেকে মুন্ডুটা আলাদাই করে ফেলল। নিমিষে দেহ থেকে পরাণ পাখি উড়াল দেয় দূর আকাশে। ছটপটানির সুযোগও পায়নি লোকটি। গলার ফিনকি গিয়ে গড় গড় করে রক্ত বের হতে থাকে। তাজা লাল রক্ত, উষ্ণ রক্ত গিয়ে ছিটকে পড়ে পৈশাচিক আত্মায় মানবটির মুখে। ফসা মুখে রক্তের অতলে ঢাকা পড়ে যায়। সাদা লম্বাটে লোকটা টিস্যু এগিয়ে দিলে পেল ভাতে টিস্যু নিয়ে মুখের রক্ত মুছে নেয় মানবটি। চোখে মুখে লেপটে আছে হিংস্রতার ছাপ। শক্ত চোখে চেয়ে থাকে মাটিতে পড়ে থাকা নিথর দেহের দিকে। উঠে দাঁড়ায় মানবটি চিরায়ত গম্ভীর অবয়ব নিয়ে। দেখা যায় উচ্চতায় অধিক হওয়া। সাদা লোকটাও মানবের কাঁধ বরাবর, কাজে কালো ঠোঁট নাড়িয়ে চিরায়ত গম্ভীর গলায় বলল মানবটি। খুব সুন্দরভাবে প্যাকেট করে লাশটা পাঠিয়ে দেওয়া হোক। সাদা লোকটি মাথা নাড়িয়ে কোটের ভেতর থেকে আইপ্যাড বের করে তাদের গম্ভীর দৃষ্টি রেখে বলল, বস, সকাল 6টায় ফ্লাইট আছে একটা, বাকি কাজগুলো এখানকার লোক সামলিয়ে নিবে। প্রতি উত্তর করে না মানবটি। ইতিমধ্যে গার্ডরা লাশটি নিয়ে অন্য গাড়ির ডিকিতেই তুলে ফেলেছে। কালো লোকটা এসে ডোর হ্যান্ডেল টান দিয়ে ডোর ওপেন করেই দিল। লোকটি আয়াসি ভঙ্গিতে গিয়ে গাড়িতেই বসল। সাদা লোকটি গিয়ে ড্রাইভিং সিটে বসে পাশের সিটে কালো লোকটি টিস্যু দিয়ে হাতের মুখের রক্ত মুছতে থাকে। ডিরেকশনের জন্য চেয়ে থাকলো প্যাসেঞ্জার সিট থেকে। মানবটি জলদ গম্ভীর গলায় বলল, নিজের হাতে সব কয়টা শেষ করে যাব এবার। আর কিছু বলতে হয়নি। মাথা নাড়িয়ে গাড়ির স্টার্ট দেয় সাদা লোকটির। মোড় ঘোড়ায় লোকালয়ের উদ্দেশ্যে। ভুবন আলো করে সূর্যের আলো ফুটে উঠল ও সূর্যমুখীর ন্যায় গোল বৃত্তের চারিপাশে পাতার মতো গুট গুট করে সাজানো। সূর্য এখনো মেঘের আড়ালেই চাপা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ যেন আজ ভেঙে পড়েছে একদম। একটানা 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। এখনো থামার কোনো সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে না। ইতিমধ্যে অনেক রাস্তাঘাটে পানি জমে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। চাইলেও জোরে গাড়ি চালাতেই পারছে না ন্যাসো। পাশে বসে বিরক্ত হাসপাস করছে লুকাস। ন্যাসো একজন ইটালিয়ান নাগরিক। 6 ফিট 1 ইঞ্চির ন্যাসো বর্তমান যুগের মেয়েদের ক্রাশ। কনফেশনে অলওয়েজ টপেই থাকে। বলিষ্ঠ দেহের সাথে দেখতো খুবই আকর্ষণীয় এবং ফিটফাট। 33 বছর ন্যাসো এখনো দেখতে তাগড়া যুবকের মতো ছিমছাম। দৈহিক গঠন অনুযায়ী রোমান পুলিশদের মতো লাগলেও জড়িয়ে আছে অন্যায়ের সাথে আষ্টি পৃষ্ঠে। আগে আন্ডারগ্রাউন্ডের ড্রাগ ডিলার ছিল। ন্যাসোর শুটিং স্কিল দুর্দান্ত, সেই সাথে খুবই সূক্ষ্ম বুদ্ধিমত্তার অধিকারী। 8 বছর কালো ব্যবসার আড়ালে থাকা ন্যাসোর নাম ছিল না কোনো পুলিশ ফাইলে।
মানুষ মারার হাতও খুব চালো, খুব সুন্দরভাবে গড়ে তুলেছিল কালো ব্যবসার সাম্রাজ্য। তবে এখন আর আড়ালে নেই, প্রকাশ্যে স্মাগলিং করে। তবে প্রশাসনের বিরুদ্ধে কোনো স্টেপ নিতেই পারে না, কারণ এখন মাথার উপর আছে শক্ত একটা হাত। মালিক থেকে পিএ হলেও লাভের কমতি নেই বিজনেসে। পিএর পাশাপাশি 4 বছর যাবৎ নিয়োজিত আছে রয়্যাল বডিগার্ড হিসেবে। লুকাস তামিলনাড়ুর নাগরিক, তাই দেখতে এত কালো, আর পালোয়ানদের মধ্যে জন্মসূত্রেই পাওয়া গায়ের রং। ওপর দিয়ে চেহারাটা যতটাই ভোলা ভালা, ভেতর থেকে ঠিক ততটাই নৃশংসতায় পড়া। পালোয়ানের মতো শরীর দিয়ে পিষে ফেলে মানুষকে মুহূর্তের মধ্যে খুন করতে একবারের জন্য হাত কাঁপে না। তার খুনের প্রতিটি বর্ণনা সাধারণ মানুষের ঘাম ছোটাতে বাধ্য। অতি নৃশংসভাবে খুন করে মানুষকে। এককালীন বক্সার ছিল, জাতীয় পুরস্কারও পেয়েছে 3 বার। 5 বছর যাবৎ রয়্যাল বডিগার্ড হিসেবে নিযুক্ত তাদের বস রিচার্ড কায়নাতের আন্ডারে। বৃষ্টির পানির কারণে অনেক গাড়ি আটকে গিয়েছে সড়কে, তাই মেইন রোড ব্যবহার না করে গাড়িতে থাকা গুগল ম্যাপের সাহায্যে বাইপাস রোডে টার্ন নেয় ন্যাসো। এখনো আকাশ গলিয়ে অঝরে বৃষ্টি পড়ছে। সরু গলি ধরে আবাসিক এলাকায় গাড়ি ঢুকতে হঠাৎ টায়ার পাঞ্চার হয়ে যায়। গাড়ি হঠাৎ থেমে যাওয়াতে থমকে যাওয়া মস্তিষ্কটা চিরচরিত পৈশাচিক আত্মা রিচার্ডের, যাকে সংক্ষিপ্ত করে অনেকেই রিদ বলে। ফ্রন্ট মিররে রিচার্ডের ক্ষিপ্ত চেহারাটা দেখে ফাঁকা ঢোক গেল লুকাস। ন্যাসো উদ্বিগ্ন হয়ে দ্রুত বলল, বস, এক্ষুনি গাড়ি এসে পড়বে, কল দিচ্ছি আমি। তপ্ত শ্বাস ফেলে হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। কপালের মধ্যভাগে বিরক্তির ভাঁজের রেখা চ্যাপ নিয়ে কিছু ঘাটতে থাকে। কিছু মুহূর্ত পার হয় এভাবেই। পরদেশীয় হাওয়ায় এই আবহাওয়া লুকাস মানিয়ে নিতে পারলো, ন্যাসো পারছে না। গলা বসে গিয়েছে খুসখুসে কাশিতে। গাড়িতে খুঁজে কোথাও পানি পাওয়া যায় না। বৃষ্টির কারণে আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। সময় তখন 6টার কোঠায়। কেউ তখনও বাসার গেট খোলেননি। রিচার্ড নিক্ষিপ্ত ভঙ্গিতে ট্যাবে কিছু দেখছিল, দৃষ্টি গম্ভীর। লুকাস এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ চোখ আটকায় দূরে দাঁড়িয়ে ভিজতে থাকে এক রমণীর উপর। চোখ বড় বড় হয়েছে লুকাসের, অবিশ্বাস্য স্বরে আওড়ালো, লাল চুল। বুঝতে পারে ন্যাসো ফিকুচকে বলল, কি? ভূত ভূত। ভূত বলে চেঁচিয়ে উঠল লুকাস। ন্যাসো লুকাসের কথায় কোনো প্রত্যুত্তর না করে ঠোঁট কামড়ে ফিউ গুছিয়ে বাইরে তাকিয়ে ওর দৃষ্টি অনুসরণ করলো। রিচার্ড ট্যাব থেকে মাথা তুলে ওদের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকায়। বাংলাদেশের মেয়েদেরও লাল চুল হয়? লুকাস ন্যাসো একে অপরের দিকে সাহসই করে। ন্যাসোর চোখেও কিছুটা বিস্ময়তা। রিচার্ডের সাথে অনেকবারই বাংলাদেশে আসা হয়েছে, তবে এমনটা আগে কখনো দেখেনি। পরপরই আবার ভাবলো হয়তোবা কালার করা। রিচার্ড ওদের কথায় এক পলক তাকে আবার চোখ নামিয়ে ফেলে। লুকাস ডাকলো মেয়েটিকে। কলা পাতা রঙের কামিজ পরিহিত 19-এর এক নারী প্রথম সকালে চিরচিত্তে নির্বিঘ্নে বৃষ্টি বিলাস করছিল। হঠাৎ কারোর ভারী কি কণ্ঠস্বরে কেঁপে উঠল তার পাতলা গড়ন। ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নিল সমস্ত শরীর। পেছনে ঘুরে তাকালে আরেকবার ধাক্কা খায় লুকাস ন্যাসো দুজনে। লুকাস নিজেকে কিছুটা ধাতস্থ করে আবার ডাকলো মেয়েটিকে। মেয়েটি পেছন ঘুরে দেখলো একটা কালো দামি গাড়ি, উইন্ডো মিরর নামানো। একটা কালো লোক বারবার হাত নাড়িয়ে ডাকছে। আশেপাশে তাকায় মেয়েটি, অজানা ভয়ে ভেতর চেপে ধরল। পরবর্তীতে আবার ভাবে বৃষ্টির দিনে হয়তো বিপদে পড়েছে ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। মেয়েটা যত আগাচ্ছে লুকাস ন্যাসোর বিস্ময় ততই বাড়ছে। আড়ষ্ট মেয়েটা দৃঢ় পায়ে এসে দাঁড়ায় গাড়ির সামনে। চোখের পাতাগুলো কাঁপছে। লুকাস কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করে, তার আগে শোনা যায় মেয়েটির হিম শীতল কণ্ঠের ঠান্ডা গলা, জি ভাইয়া, কিছু বলবেন? মেয়েটির মুখে স্পষ্ট বাংলা শুনে ভেতরের প্রশ্ন ভেতরে চেপে দেয় লুকাস। অ্যান্ড ধিমি কণ্ঠ, উৎসুক ভাব। মাথা তুলল রিচার্ড, তাকালো গুটিয়ে থাকা মেয়েটির দিকে। আর সাধারণত মেয়েদের মতো না দেখতে এই মেয়েটি। মাথার চুলগুলো লাল, বৃষ্টিতে ভিজে জুবুথুবো, দুধে আলতা গরনের সাথে কলা পাতার রঙে জামাটা একদম আষ্টে পৃষ্ঠে লেপটে আছে। ঠান্ডায় রক্ত জবার
অঞ্জলির ন্যায় ছোট জোড়া কাঁপছে। রিচার্ড এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকলো মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত। কপালের ভাঁজ দুটো ক্ষণিকের জন্য বিলীন হয়ে গেল, তবু অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। এত সকালে বৃষ্টিতে ভিজছ কেন? সর্দি লেগে যাবে তো। গম্ভীর লুকাসের কথায় মেয়েটার চোখ তুলে তাকায়। একটু দরদ মাখা কথায় ভেতর থেকে ভয়গুলো যেন কিছুটা হলেও কমে যায়। নিচু গলায় বলল, আমার চাচি এখনো ঘুমাচ্ছে, সেই সুযোগেই পালিয়ে বের হয়ে আসলাম। কথাগুলো বলার সময় মেয়েটার চোখগুলো হেসে উঠল। এন কথা শুনে কিঞ্চিত আশ্চর্য হলো ন্যাসা। ছোট কামড়ে জিজ্ঞেস করল, পালিয়ে এসেছো মানে? আমাকে বের হতে দেয় না তো, কিন্তু বৃষ্টি আমার খুব পছন্দের, তাই লুকিয়ে আসতে হলো। এইটুকু বলে সঙ্গে সঙ্গে মেয়েটা জিভ কামড়ে ধরল। মেয়েটার বাচ্চা সুলভ আচরণ দেখে হেসে ফেলল লুকাস। ন্যাসো চিরাহত গম্ভীর গলায় বলল, বের হতে দেয় না মানে? এই মেয়ে, তুমি কি হ্যারাসমেন্টের শিকার? আকস্মিক মেয়েটির চোখে মুখে আধার নেমে আসে। ঘন ঘন দুপাশে মাথা নাড়িয়ে বলল, না না না, তেমন কিছুই না ভাইয়া। নাম কি তোমার? ন্যাসোর সন্দেহ বাতিক চোখ দেখে কিছুটা ঘাবড়ে যায় মেয়েটি। মিয়ে গিয়ে নিচু গলায় বলল, এলিজাবেথ ইমরা এরিন। এত বড় নাম। লুকাসের কথায় প্রতিউত্তর করলো না মেয়েটা। আবারও কাশি শুরু হয় ন্যাসর। এলিজাবেথ নামের মেয়েটি উদ্বিগ্ন গলায় বলল, ওনাকে পানি দেন। লুকাস বিরক্তিতে উচ্চারণ করে বলল, আরে পানিই তো নেই গাড়িতে। আমি নিয়ে আসছি। বলে দৌড়ে চলে যায় এলিজাবেথ। রিচার্ড অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থেকে ঘাড় ঘুরিয়ে দেখলো মেয়েটির ছুটে যাওয়া। দেয়াল টপকাতে দেখে চোখ কপালে উঠে যায় লুকাসের। এত বড় মেয়ে মেন গেট রেখে দেয়াল টপকে যাচ্ছে কেন? কিছু মুহূর্তের মধ্যেই মেয়েটিকে নিয়ে নানান কৌতূহল জেগে গাড়িতে অবস্থানরত 3 মানবের মনে। কয়েক মিনিটের মাথায় এলিজাবেথ আবারও দেয়াল টপকে আসে, হাতে পানির বোতল। গাড়ির সামনে এসে হাঁপাতে থাকে। ন্যাসো পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করলো। সাহায্যের বিনিময় হিসেবে ন্যাসো মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে দিলে মেয়েটার চোখের রং বদলে যায় নিমিষেই। পানির বোতল না নিয়ে দ্রুত চলে যায়। চোয়াল ফাঁক হয়ে যায় লুকাসের। এইটুকু মেয়ের এত আত্মসম্মান দেখে, অথচ একটু আগে কিভাবে বাচ্চাদের মতো আচরণ করছিল। কিছু মুহূর্ত পর একজন গার্ড গাড়ি নিয়ে হাজির। সকলে গিয়ে নতুন গাড়িতে গিয়ে বসলো। ন্যাসো গাড়ি চালাতে চালাতে বলো, মেয়েটার নামের মতোই অদ্ভুত চালচলন। ঠিক, কত কঠিন নাম। বাঙালি মেয়ে একটা সহজ নাম দিলে হতো না? তুমি দিয়ে আসলেই পারতে। আজব, আমি কি নাম দিব? রেড। দুজনেরই তেসরা নজর একে অপরের দিকে চাচাই করলো কৌতূহল বশত, তবে কোনো সারা শব্দ করলো না। রিচার্ড এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। দুজনে কেউ বুঝতে পারলো না হঠাৎ রিচার্ডের রেড নাম বলার পেছনের কারণ কি। আমাদের ঘুমের সুযোগ নিয়ে নষ্টামি করতে গিয়েছিলি সকাল সকাল, না? বলে আর একটা থাপ্পড় বসালো সবিতা বেগম। এবার ছিটকে গিয়ে ফ্লোরে পড়লো এলিজাবেথ। মেজাজ চোখে চাচির দিকে তাকা এলিজাবেথ। ইব্রাত এলিজাবেথের চাচাতো বোন সোফায় বসে মিটিমিটি হাসতে দেখতেই থাকে এলিজাবেথের করুণ দশা। চাচাতো ভাই শিহাব হামি দিতে দিতে রুম থেকে বেরিয়ে আসে। নিচে পড়ার কারণে এলিজাবেথের বুক থেকে ওড়না সরে গিয়েছিল। শিহাবের কুৎসিত চাউনি দেখে তড়িঘড়ি করে নিজেকে ঢেকে নেয় এলিজাবেথ। সবিতা বেগম এলিজাবেথের চুলের মুঠি ধরে টেনে তোলে। ইকবাল সাহেব এসে ছাড়িয়ে নেয় এলিজাবেথকে। চোখ গরম করে তাকালেন স্ত্রীর দিকে। মারছো কেন? সকাল সকালই অশান্তি না করলে দিন শুরু হয় না তোমার? চেঁচিয়ে উঠল সবিতা বেগম। একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। নিজের আদরের ভাইজি যে কি করে সেই খবর রাখো। কি করেছে এলিজাবেথ? নষ্টমি করতে গিয়েছে সকাল সকাল। মুখ সামলে কথা বল সবিতা। নিজের ভাইজিকে জিজ্ঞেস করো সকাল সকাল কেন গোসল করেছে। কোন নাগরের কাছে গিয়েছিল আমার ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে? হতবম্ব হয়ে যায় ইকবাল সাহেব। লজ্জায় ঠুকরে কেঁদে উঠল এলিজাবেথ। গালে আঙুলের স্পষ্ট ছাপ। ইকবাল সাহেব কিছু বলতেই যাবে তখনই শোনা যায় বাইরে অনেকগুলো গাড়ির হর্নের শব্দ। সবিতা বেগম এলিজাবেথের দিকে চোখ গরম করে তাকে মাথা নাড়াতে দৌড়ে ভেতরে চলে যায় এলিজাবেথ। শিহাব দেখতে যায় কে এসেছে। সদর দরজার কাছে গিয়ে দেখতে পেল গেটের সামনে সারি সারি করে 5টা মার্সিডিজ দাঁড় করানো। গাড়ির ভেতর থেকে কালো পোশাক পরিহিত দলে দলে লোক বেরিয়ে আসে, সকলের হাতে অস্ত্র। অবাক হয়ে যায় সকলে। গাড়িটা বের হয়ে দুপাশে সারি হয়ে
দাঁড়িয়ে মাঝখান দিকে রাস্তা তৈরি করে দিল। লুকাস ডোর খুলে দিল ভেতর থেকে। রিচার্ড বেরিয়ে আসে। পা থেকে মাথা পর্যন্ত পুরো কালোতে আবৃত। বুকের সামনে কালো শার্টের বোতাম দুটো খোলা, ফলস্বরূপ সুবিস্ত শক্তপোক্ত সুঠম বুক উদীয়মান। গার্ডদের সারি হয়ে তৈরি করা রাস্তার মধ্য দিয়ে হেঁটে সরাসরি এসে দাঁড়ায় ইকবাল সাহেবের সামনে। ছুটো ঠোক গেল ইকবাল সাহেব। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অকপটই প্রশ্ন করলাম, কে আপনি? আই অ্যাম এ গ্যাংস্টার। মেঘলা আকাশ ঝাঁপিয়ে রোদ উঠেছে। সোনালি আলোতে চিকচিক করে বৃষ্টির পানিগুলো রোদময়। বেলা তখন 11টা। রোদের তৎপরতায় বোঝার অবস্থা নেই যে কিছু মুহূর্ত আগেও ভুবন কাঁপিয়ে বৃষ্টি পড়েছে। চারিপাশে ঝলমলে আলো দুটি ছড়ালেও মধ্যরাতের অমাবস্যার ন্যায় আধার নেমে এসেছে শান্তি সুধা নিকেতনে। সাবিতা বেগম ইবরাতকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। জুবুতুবু করে কাঁপছে গরম তাদের। মাথার উপর গান পয়েন্ট করে রেখেছে কালো পোশাক পরিধান করা গার্ড। শিহাবকে পিচ মোড়া বান দিয়ে মেঝের উপর ফেলে রাখা হয়েছে। পিঠের উপর দিয়ে মাথায় গান পয়েন্ট করে রেখেছে গার্ড। ইকবাল সাহেব হাঁটু ভাঙা অবস্থা, অসহায়ের মতো নির্জীব চোখে দেখছেন স্ত্রী সন্তানের করুণ হালত। চোখ ঘুরিয়ে রান্নাঘরের দিকেই তাকালো। এলিজাবেথ রক্তাব্য মুখশ্রীতে ভেজা চোখ আড়াল থেকে দেখছে। চোখের পাতা কাঁপছে এলিজাবেথের। এখুনি বুঝি ছুটে আসবে। ইকবাল সাহেব মৃদু মাথা নাড়িয়ে না বোঝায় এদিকে আসতে তাকে। গার্ড গান লোড করে সেই শব্দে বুক শুকিয়ে আসছে সকলের। মৃত্যুর প্রস্তুতি নিয়ে চোখ বুজে ফেলে ইকবাল সাহেব দম বন্ধ করে। চিৎকার দিয়ে ছুটে আসে এলিজাবেথ আড়াল থেকে। দু হাতে জাপটে ধরে চাচাকে। এলিজাবেথ বেরিয়ে আসতেই ছোটে বাঁকা হাসি ফুটে ওঠে রিচার্ডের। গার্ড টেনে হিচড়ে ইকবাল সাহেবের থেকে সরিয়ে নেয় এলিজাবেথকে। ইকবাল সাহেবের একতলা বিশিষ্ট বাড়ি, 5 সদস্যের পরিবারের সকলে ভয়ের তটস্থ। সম্পূর্ণ বসার ঘর দখলে নিয়ে নিয়েছে কালো পোশাক বেশধারী গার্ডরা। সকলের হাতে হাতে কালো বিদেশি অস্ত্র। রিচার্ড সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আয়েশি ভঙ্গিমায়। লুকাস আর ন্যাস দুপাশে টান টান হয়ে দাঁড়িয়ে আছে বুক বেঁধে। শক্ত চিবুক তাদের। পরনে কালো ওভারসাইজ কোট, যাতে লম্বা দৈহিক লুকাস আর ন্যাসোকে দানবীয় বিধ্বংসী লাগছে। তরুণ বয়সী রক্ত গরম শিহাব চেঁচিয়ে উঠল পরিস্থিতি না বোঝে। সবিতা বেগম ছেলেকে হাজারবার চোখের ইশারায় দিয়ে চুপ করতে বললেও চুপ করে না শিহাব। গুমট পরিবেশ, শুধু শোনা যায় শিহাব উগ্র গলা, আমাদের এভাবে বন্ধ করে রেখেছেন কেন? কি চাই? ভালো ভালো ছেড়ে দেন বলছি, না হয় পুলিশ ডাকবো এক্ষুনি। হঠাৎই রিচার্ডের অট্টহাসিতে কেঁপে উঠল শান্তি সুধা নিকেতন। বিদঘুটে হাসির ঝংকারে কান চেপে ধরে এলিজাবেথ। চোখের সামনে এলোমেলো ঝাপসা স্মৃতিচারণ হতে থাকে। মাথায় প্রচন্ড চাপ অনুভূতি হয়। দুধে আলতা মুখশ্রী নীলবর্ণ ধারণ করতে থাকে ধীরে ধীরে। দু হাতে কান চেপে ফ্লোরে মাথা গুজে হাঁপাতে থাকে অস্বাভাবিকভাবে। এলিজাবেথের অবস্থা দেখে ইকবাল সাহেব এবার মুখ খুললেন। আপনারা কে আমি জানি না, কিন্তু আমাদের এভাবে বন্দি করে রেখেছেন কেন? আমাদের অপরাধ কি? এবার হাসি থামালো রিচার্ড। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল। ন্যাসো হাত বাড়িয়ে দিল ন্যাসোর হাতে। ন্যাসো হাত বাড়িয়ে দিলে ন্যাসোর হাতেই দেয় সানগ্লাস। সানগ্লাস হাতে নিয়ে আবারও শটান ভাবেই দাঁড়ায় ন্যাসো। এবার উদয়মান হলো রিচার্ডের সুগভীর নিকষ সমুদ্র নীল চোখ, দৃষ্টি অনুভূতিহীন, শূন্য অভিব্যক্তি, যাতে নেই কোনো ভাবান্তর। রিচার্ড হাত তুলে লুকাসকে ইশারা দিতে সামনের ছোট্ট টেবিলে একটা ফাইল রাখলো লুকাস। উপরে ক্যাসিনোর লোগো দেখা মাত্র শুকনো ঢোক গেল শিহাব। এতক্ষণের তেজ মুহূর্তে মিলিয়ে যায়, যা দেখে চোট বাঁকিয়ে হাসলো রিচার্ড। টাকা চাই, টাকা। কিসের টাকা? ইকবাল সাহেবের কথায় রিচার্ড কোনো প্রতিউত্তর করে না। ভাবলেশীন ভাবেই সোফায় গা এলিয়ে দেয়। গার্ড শিহাবের পিঠে পা দিয়ে আরো জোরে চেপে ধরল। ব্যথায় কুকরিয়ে উঠে শিহাব। সবিতা বেগম আদরের ছেলের অবস্থা দেখে হাউ মাউ করে কাঁদতে থাকে। আমার ছেলেকে ছেড়ে দেন, কি ক্ষতি করেছি আমরা আপনাদের? কোনরূপ উত্তরের বিপরীতে শিহাবের পিঠে শুধু চাপ পাড়তেই থাকে। শিহাব এবার খুব ভালো করে বুঝতে পারছে ওর মুখ থেকে সত্যিটা বের করতে চাইছে রিচার্ড। অগত্যা এবার মুখ খুলল শিহাব। বিস্ময়কর চোখে তাকালো, বললাম, রয়্যাল ক্যাসিনো আপনার? এবার শুধু ঠোঁট বাঁকিয়ে হাসলো রিচার্ড।
হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপটে। সোজা হয়ে দু হাঁটুর উপর কোনোই ভর দিয়ে বসলো রিচার্ড। দৃষ্টি সরাসরি নিক্ষেপ করলো শিহাবের ভয়াতুর চোখে। তীক্ষ্ণ চেহারার নীল চোখের সেই চিরাচরিত চাহনি তীরের ফলার মতো বিচ্ছে শিহাবের বুকে। রিচার্ডের তামুকের মধ্যে টান টান অগ্রভাগের অপ্রভংশে কোনাকুনি কাটা দাগ ধারালো ছুরির মতো চকচক করছে। মাথা নিচু করে ফেলল শিহাব। ইকবাল সাহেব অবিশ্বাস্য নজরে তাকায় ছেলের পানে। তোর ক্যাশিনে তো যাওয়া আসা ছিল। ছেলের নীরবতা দেখে আরো গর্জে উঠল ইকবাল সাহেব। স্ত্রীর দিকে তাকে শক্ত গলায় চেঁচালো, এই মানুষ করেছো ছেলেকে? লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলেছিলে, নিজের হাতে নষ্ট করেছো ছেলেকে। আমার সম্মানের শিক্ষকতা পেশার টাকা নিয়ে জুয়া খেলতো তোমার ছেলে। একে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে। হ্যাঁ, এখানে কোনো ফ্যামিলি মেলোড্রামা দেখতে আসিনি। রিচার্ডের কথায় গার্ডরা এবার সকলের মাথার সাথে চেপে ধরে গান। ইব্রাত মাকে জড়িয়ে ধরে ফুপি ফুপি কাঁদছে। ইকবাল সাহেব ঘৃণিত চোখে ছেলের দিক থেকে নজর ফিরিয়ে নেয়। চোখে ফুটে উঠেছে অসহায়ত এক পিতার। ঘুরে তাকালো মেঝেতে লুটিয়ে থাকা এলিজাবেথের দিকে। এলিজাবেথের লাল ঘন কেশ ফ্লোরে বিছিয়ে আছে, যার ফলে অবয়ব দেখা যাচ্ছে না। গার্ডরা অদ্ভুতভাবে দেখে চেয়ে আছে এলিজাবেথের দিকে। হঠাৎ রিচার্ড কোমরে গুজে রাখা শটগান বের করে সামনে কেবিনের উপর সাজিয়ে রাখা সিরামিকের ফুলদানিতে শুট করে। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো মেঝেতে। কেঁপে উঠে সকলে আতঙ্কে। গার্ডরা দৃষ্টি সরিয়ে নত দৃষ্টি নিবিষ্ট করে তৎক্ষণাৎ। গুমট পরিবেশ। সবিতা বেগম আর ইবরাতের কান্নায় গরম হয়ে উঠল। শিহাবের নাক দিয়ে রক্ত বের হচ্ছে, পিঠে অধিক চাপ প্রয়োগের ফলে। স্মৃতিচারণ করতেই থাকে পুরনো দিনের। স্বভাবগতভাবেই ছোট থেকে শিহাব খুবই দোষী আর বদ। সকল রকম নেশার সাথে জড়িয়ে গিয়েছে এই 22 বছর বয়সে। সবিতা বেগম একদম ছেলের নাওটা। শত অন্যায় করলেও কখনো কোনো শাসন করেনি, বরঞ্চ ইকবাল সাহেব করতে চাইলেও ওনার সাথে ঝগড়া বিবাদ করত। ছেলে ককে খ বুঝালে সেটাই মেনে চুপ থাকতো। নেশার পাশাপাশি একটা সময় জুয়া খেলাও জড়িয়ে যায় শিহাব। প্রথম লাভ দেখা ধীরে ধীরে লোভে পড়ে টাকার সংখ্যা বাড়তে থাকে। কিন্তু পরিস্থিতি বা কপাল যাই বলা হোক, সময় সবসময় অনুকূলে থাকে না। কিন্তু লোভ থেকে বের হতে পারেনি শিহাব। এমন করতে করতে একসময় অনেক টাকা ঋণ হয়ে যায় ক্যাসিনো ম্যানেজারের কাছে। 3 মাস যাবৎ শুধু সময় চেয়ে আসছে পরিশোধ করে দিবে বলে। তখনও জানতো না ক্যাসিনোর মালিককে, কিন্তু এমনটা হবে তা কল্পনাও করেনি শিহাব। এদের নীরবতায় এবার বিরক্ত হয়ে রিচার্ড। বেশি কথা বলা এবং সময় ব্যয় করা দুটো জিনিসই খুব স্ট্রিক্ট রিচার্ড। হিংস্রতা, টানা পড়নে, ধামাচাপা পড়ে যাওয়া মানবিক মস্তিষ্কে এসব কান্নার ন্যাকা কান্না ছাড়ার কিছুই মনে হয় না তার। রাগে কপালের পাশের রগগুলো ফুলে ফেপে উঠে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। আর একটা সাউন্ড হলে এক্ষুনি মাটি চাপা দিয়ে দিব সবগুলোকে। সবিতা বেগম দু হাতে মুখ চেপে ধরল মেয়ের। নিজে দাঁতে ধর চেপে যথাসম্ভব চেষ্টা করছে কান্না আটকানোর। ইকবাল সাহেব তপ্ত শ্বাস ফেলে কোনো রকমে ভনিতাহীন বলল, কত টাকা? 25 লাখ। রিচার্ড নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম ইকবাল সাহেবের। রক্তাভ মুখে তাকায় ছেলেটার দিকে। লজ্জায় মাথা তুলে না শিহাব। সবিতা বেগম কান্না মিশ্রিত গলায় ছেলেকে বলল, বাপ, এটা তুই কি করলি? এত টাকা কোথায় পাবো আমরা? হয় টাকা নয় জীবন। ইউ হ্যাভ জাস্ট 2 অপশন। সবিতা বেগম এবার ছুটে গিয়ে রিচার্ডের পায়ে পড়ে, অজরে কাঁদতে থাকে। মাথায় রক্ত উঠে যায় রিচার্ডের। তীব্র ঘৃণায় নীলমণির পাশে সাদা অংশ অগ্নিকুণ্ডের লাল লাভার ন্যায় রূপ ধারণ করে। লুকাস ন্যাসর মতো হিংস্র স্বভাবের দুজনও ঘাবড়ে যায় তা দেখে। লুকাস চট জলদি টেনে রিচার্ডের পা থেকে সরিয়ে আনে সবিতা বেগমকে। মহিলা আকতি মিনতি করতে থাকে রিচার্ডের দিকে তাকে। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমার পায়ে ধরি বাবা। একটা মাত্র ছেলে আমার। আমার ছেলের কিছু হয়ে গেলে কি নিয়ে বাঁচবো আমরা? ছোট মানুষ, ভুল করে ফেলেছে। কিছুদিন সময় দাও আমাদের, আমরা সব টাকা পরিশোধ করে দিব। সবিতা বেগমের প্রতিটা কথা রিচার্ডের রাগ তীর তীর করে বাড়তে থাকে। হিংস্র জানোয়ারের মতো চোখ বুজে অযথা সিলিংয়ে গুলি করতে থাকে অনবরত।
আশেপাশে গাছপালা অনবরত সকল পাখি উড়েই গেল গুলির বিকট শব্দে। এবার শোনা যায় এলিজাবেথের হুড় হুড় করে কান্নার আওয়াজ। কান্নার তালে তালে শরীর কাঁপছে। এলিজাবেথের কান্নার শব্দে নিজের চুল টেনে ধরে ফুঁসতে থাকে রিচার্ড। গার্ডরা মাথা নত করে দাঁড়িয়ে আছে তখনও। আকস্মিক চেহারার রং পাল্টে গেল রিচার্ডের। হিংস্রতার ছাপ মুছে গিয়ে ঠোঁটের কোণে ফুটে ওঠে পৈশাচিক আত্মার শয়তানি হাসি। ঠিক আছে, জীবন দিতে হবে না। টাকার বিনিময়ে আমার রক্ষিতা হিসেবে নিয়ে চাই আপনার মেয়েকে। আটকে ওঠে ইকবাল সাহেব। গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে গিয়ে জাপটে ধরে ইব্রাতকে। ইব্রাত তখনও ধ্যানের মধ্যেই ছিল। হাদতে কোনো কথা তার কানের মধ্যে গিয়েছে কিনা তা নিঃসন্দেহ। মন্ত্রমুগ্ধের ন্যায় একগুয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে ন্যাসর শক্ত তামুকে। বোনের প্রসঙ্গ উঠতেই আবারও গর্জে উঠল সিহা, চেঁচাতে থাকল, আমার বোনেরকে একটা কেউ হাত দিলে কুত্তা দিয়ে খাওয়াবো আমি। রিচার্ডের ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি খানিকটা ঝুঁকলো শিহাবের দিকে হেসে সরু গলায় বলল, আর ইউ শিওর? অতর্কিত আক্রমণে মাটিতে আবার লুটিয়ে পড়ল শিহাব। পা থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। সবিতা বেগম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে ছুটে ছেলের কাছে যাওয়ার জন্য। এলিজাবেথ এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাকে দেখতে পারছে না সামনের অপ্রীতিকর ভয়ঙ্কর দৃশ্য। কুণ্ডুলি পাখি আসা দুর্বল গলায় উচ্চারণ করল, ওদেরকে ছেড়ে দিন না। কি ক্ষতি করেছে আপনার ভাইয়া? সকালেও তো আপনাকে সাহায্য করেছি আমি। এহেন গুমট পরিবেশ। এলিজাবেথের হিম শীতল ঠান্ডা গলা যেন এক ফালি উষ্ণ হাওয়া বইয়ে দিয়ে গেল। লুকাস এলিজাবেথের করুণ দৃষ্টি উপেক্ষা করে চোখ ফিরিয়ে নেয়। তাদের মন শক্ত ধাতু দিয়ে গড়া। এই প্রফেশনে নমনীয়তা চলে যায়। এখানে ঠাঁই নেই কোনরূপ ভালোবাসার, ভালো লাগা, কৃতজ্ঞতা, হিংস্রতা আর উগ্রতা ছাড়া বাকি সকল কিছুই নস্যি তাদের জগতে। এলিজাবেথের কথা শুনে কিরমিরাতেই থাকে সবিতা বেগম। তার মানে তুই এদের এখানে এনেছিস? অকৃতজ্ঞ নেমুখ হারাম! এতদিন আমার নুন খেয়ে আমারই পিঠ পিছে ছুরি মারিস? না চাচি, বিশ্বাস করো আমি চিনিও না ওনাদের। এদের কাউকে চিনি না আমি। আর একটা কথা বলবি না, নষ্ট মেয়ের জাত। রূপ দেখিয়ে এদের উস্কিয়ে দিয়েছিস আমার বিরুদ্ধে। সবিতা, চুপ করো তুমি। নিজের ছেলের দোষ এভাবে ওর ওপর চাপিয়ে দিতে পারো না তুমি। আমি কি পারি না পারি এটাই আজ দেখাবো। সবিতা বেগম ওদের থেকে ছুটে গিয়ে চুলের মুঠি ধরে টেনে তোলে এলিজাবেথকে। ব্যথা এলিজাবেথের চোখের কার্নিশ ঝাঁপে স্রোতের ধারা বইল। চাচির হাত থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। গলা হতে নির্গত কর্কশ গঙ্গানির শব্দের দুর্বল গলায় উচ্চারণ করল, আহ চাচি, লাগছে আমার। হঠাৎ এলিজাবেথ গিয়ে ছিটকে পড়ল রিচার্ডের বুকে। সবিতা বেগম হাত চেপে ধরে মেঝেতে বসে আহাজারি করতে লাগলো। ইব্রাত ওড়না দিয়ে মায়ের হাত চেপে ধরে। শিয়া রক্তাক্ত পায়ে ঠেঙ্গিয়ে ঠেঙ্গিয়ে মায়ের কাছে যায়। ইকবাল সাহেব দিশেহারা হয়ে পড়ল। স্ত্রী সন্তান কাকে রেখে কাকে বাঁচাবে, তাল মাতালে পড়ে যায়। চোখের সামনে সকল কিছু ঝাপসা হয়ে আসে। নিজেকে এত অসহায় আর কোনোদিন লাগেনি ইকবাল সাহেব। সারা জীবন সত্যের পথে চলে হালালভাবে জীবিকা নির্বাহ করে শেষে কিনা এই বয়সে এসে এভাবে প্রতিদান দিতে হচ্ছে। রিচার্ডের কপালের রগগুলো ফুলে ফেপে উঠেছে। দু চোখে দাউ দাউ করে জ্বলছে আগুনের লিলিহান। বলিষ্ঠ হাতে এলিজাবেথকে নিজের বক্ষ পটে চেপে ধরে রেখেছে, অপর হাতে গান। সবিতা বেগমের রক্ত এসে ছিটকে পরে রিচার্ডের নাকে মুখে। টপটপ করে রক্ত ফোঁটা পড়তে থাকে গাল বেয়ে। উষ্ণ রক্তের ফোঁটা মাথায় পড়লে ঘোর থেকে বেরিয়ে এলো এলিজাবেথ। কাপা কাপা হাতে মাথায় হাত রাখলো এলিজাবেথ। হাতে রক্ত দেখতে পেয়ে সর্বাঙ্গ শিউরে উঠল। তাকালো নিজের কাঁধে চেপে ধরা রিচার্ডের হাত। সঙ্গে সঙ্গে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ। ছোটার জন্য বন্দি পাখির মতো ছটফট করতেই থাকে। না পেরে চুকরে কেঁদে উঠল। কণ্ঠ বুঝে এলো কান্নায়। অস্পষ্ট আওয়াজে আওড়ালো, ছেড়ে দিন আমাকে প্লিজ। আমার চাচি আর ভাইয়াকে হসপিটালে নিতে হবে। দে নিড ট্রিটমেন্ট রাইট নাও। লুকাস আর ন্যাসো দুজনেই বিস্ময়ে হতবম্ব হয়ে গেল। একে অপরের দিকে তেসরাভাবে তাকাচ্ছে বারবার। দুজনের চোখে অধিক মাত্রায় বিস্মিত। ঝুলে গিয়েছে চোয়াল। বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেখছে রিচার্ডের হাতের বাঁধনে এলিজাবেথকে। একটা মেয়ে। রিচার্ডের সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে, যা দিয়ে পারলে এখনই ভস্ম করে দিবে সকলকে। এলিজাবেথ টানছে নিজেকে চাচির দিকে যাওয়ার জন্য, তবে 1 ইঞ্চিও নড়তেই পারছে না রিচার্ডের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে। হঠাৎ
চাচির কথা থমকে গেল এলিজাবেথ। থেমে গেল হাত পা ছাড়া পাওয়ার জন্য। আপনার রক্ষিতা চাই তো, ওকে নিয়ে যান। দেখুন আমার মেয়ের থেকে কত সুন্দরী। আমার মেয়েকে নিয়ে যাবেন না দয়া করে। এই মেয়েকে নিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই, তবুও আমাদের ছেড়ে দেন। এই মেয়ে আমাদের আশ্রিতা ছাড়া কিছুই না। মায়ের কথার সাথে তাল মেলায় ইব্রাত। হ্যাঁ, নিয়ে যান ওকে, ও আমার বোন না। এসব কি বলছো তোমরা? এলিজাবেথ আমার দায়িত্ব। দায়িত্বের জন্য নিজের মেয়েকে ফাঁসি দিতে চাচ্ছ? কেমন বাবা তুমি? কিছু মুহূর্তের জন্য দম আটকে আসে ইকবাল সাহেবের। চোখ তুলে তাকে এলিজাবেথের অবিস্মরণীয় চোখে। ইকবাল সাহেবের চোখ থেকে দুপোটা পানি গড়িয়ে পড়লো। এলিজাবেথের মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝা করে দিচ্ছে চাচি আর বোনের বলা কথাগুলো। এতটাও কঠোরতা হয়তো আশা করেনি তাদের কাছ থেকে। পায়ের নিচ থেকে মাটি সরে গেল এলিজাবেথে। নিস্তেজ চোখে তাকে দেখলো চাচার অসহায়ত্ব অনুভব করতে পারছে। ভেতরে ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া টুকরো কাচের শব্দ। স্বার্থপরের মতো আমি পারবো না এভাবে এলিজাবেথকে ধ্বংসের মুখে ঠেলে দিতে। রহস্যজনক ভাবে বাবার কথার সাথে তাল মেলায় শিহাব। পায়ের ব্যথা চেপে রেখে তাতে দত চেপে দুর্বল গলায় বলল, হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক বলেছে। রিচার্ড চিবিয়ে বলল, তো তোর বোনকে দে। ইব্রাতকে আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল সবিতা বেগম। ভয়ে মায়ের বুকের ভেতরে মাথা গুজে ইব্রাত। সবিতা বেগম এলিজাবেথের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজেই বলল, মারে, ও তো তোর ছোট বোন। এভাবে আমার ইব্রাতের জীবনটা নষ্ট হতে দিস না। এত বছর তোকে খাইয়ে পরিয়ে রেখেছি, একটু কৃতজ্ঞতা স্বীকার কর। আমি তোর পায়ে ধরি মা, আমার মেয়েটাকে বাঁচা। চোখের পানি গালে শুকিয়ে গিয়েছে এলিজাবেথের, আর কান্না আসছে না ভেতর থেকে। নিজেকে অনুভূতিহীন শূন্য লাগছে। এলিজাবেথ নির্জীব চোখে এক পলক তাকালো চাচার দিকে। ইকবাল সাহেব দুপাশে মাথা নেড়ে এলিজাবেথকে না করছে। ফিচেল হাসলো এলিজাবেথ। পরপর তাকালো চাচির দিকে, তাকালো ভয় গুটিয়ে যাওয়া ইব্রাতের দিকে। দেখলো চাচি কিভাবে আশা নিয়ে চেয়ে আছে এলিজাবেথের দিকে। চোখ বলে দিচ্ছে, এলিজাবেথ রাজি হয়ে যা, আমার মেয়ের জীবন বাঁচিয়ে দে। তুই তো আরো 8 বছর আগেই মারা গিয়েছিস, এবার একেবারেই মরে যা। আমি রাজি। রক্ষিতা মানে কি আদৌ জানে এলিজাবেথ, নাকি শুধু রাজি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো চাচির কাছে এত বছর খাইয়ে পরিয়ে রাখার জন্য, যেটা চাচির ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ। রিচার্ডের চওড়া তামুকে ফুটে উঠল বিজয় নৃশংস হাসে। একজন গার্ডের দিকে তাকে ঘাড় বাঁকিয়ে ইশারা করলে গার্ড একটা ফাইল এনে রাখলো টেবিলের উপর। রিচার্ড কোট থেকে কলম বের করে এগিয়ে দিল এলিজাবেথের দিকে। এলিজাবেথ তখনও পর্যন্ত দেখেনি তার মালিককে, যে তাকে 25 লক্ষ টাকার বিনিময়ে কিনে নিল রক্ষিতা হিসেবে। আজ থেকে কেনা গোলাম হয়ে গেল এলিজাবেথ, চাকরানি থেকে দাসী। ফাইলে কি লেখা তা না দেখে এলিজাবেথ কলম হাতে নেয়। ইকবাল সাহেব ছুটে যেতে চাইলো ভাগ্নির কাছে। গার্ড গিয়ে আটকে ফেললো ইকবাল সাহেবকে। ভদ্রলোক গলা ফাটিয়ে চেঁচাতে থাকে, এলিজাবেথ না না মা, এমনটা করিস না। তোর চাচির কথায় এভাবে নিজের জীবনটা ধ্বংস করে দিস না। নিজেকে নিচে ফেস করতে পারবো না আমি। আমার ভাইয়ের অস্তিত্ব এভাবে আমি মুছে দিতে পারবো না। আমাকে এভাবে হারিয়ে দিস না মা। ইকবাল সাহেবের অজস্র আকুতি মিনতি উপেক্ষা করে পেপারে সাইন করে দিল এলিজাবেথ। সাইন করার সাথে সাথে এলিজাবেথ হাত থেকে কলমটা পড়ে গেল। এতক্ষণ আটকে রাখা দম একসাথে ছাড়লো, ছোট কামড়ে কেঁদে ফেললো এবার। সবিতা বেগমের ঠোঁটে ফুটে উঠে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। শিহাব তপ্ত শ্বাস ফেলে মাথা নুয়ে। ইকবাল সাহেব এলিজাবেথকে বারবার ডাকতে থাকে, কিন্তু সাড়া দেয় না এলিজাবেথ। হাঁটু মুড়ে মেঝেতে বসে টেবিলে মাথা ঠেকে অঝরে কাঁদতে থাকে। রিচার্ড এক টানে পেপারটা নিয়ে ফোল্ড করে কভার করে কোটের ভেতরে ওয়েস্ট পকেটের রেখে দেয়। লুকাস ন্যাসো ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। তারা কেউই জানতো না এই ব্যাপারে। পরবর্তীতে রিচার্ডের কথা শুনে তাদের কপালে ভাঁজ বিলীন হয়। স্বাভাবিক হলো দুজনেরই। 25 লাখ টাকার বিনিময়ে কিনে নিলাম এই মেয়েকে আমার সারা জীবনের রক্ষিতা হিসেবে। ডিল ডান, হিসাব ক্লিয়ার বলে এক টানে এলিজাবেথকে পৌরুষালী রক্ষ টান টান কাঁধেই তুলে নেয়। আর এক মুহূর্ত দেরি না করে গমগমে পায়ে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। লুকাসের চোখ কোটর থেকে বেরিয়ে আসবে এবার। ন্যাসো
খুবই গম্ভীর লোক, খুব সহজেই কোনো কিছু তাকে বিচলিত করে না। রিচার্ডের পিছু পিছু যায়। ইকবাল সাহেব গলা ফাটিয়ে চেঁচাতে থাকে পেছন থেকে। গার্ডের কাছ থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টাই করতে লাগলো। এলিজাবেথ দৃষ্টির সীমানার বাইরে চলে যেতেই ব্যর্থ পিতার ন্যায় নিচে বসে ডুকরে কেঁদে উঠল ইকবাল সাহেব। গাড়ি চলছে হাইওয়ে ধরে, উদ্দেশ্য রিচার্ডের বাগান বাড়ি। প্রতি বছর একবারই দেশে আসে রিচার্ড। তার তখন এই বাগান বাড়িতেই উঠে। এলিজাবেথ কাঠের পুতুলের মতো জড়সড় হয়ে আছে। সেকেন্ডের ব্যবধানে ওদের গাড়ি এগিয়ে চলছে একের পর এক গাড়িগুলোকে ছাড়িয়ে। বাইরে তাকিয়ে থাকলেও কিছু দৃষ্টিগোচর হচ্ছে না এলিজাবেথের। জীবনের কঠিন হিসাব মেলাতে ব্যস্ত সে। আজ থেকে কারো রক্ষিত আছে নতুন জীবন, নতুন সূচনা, যেই জীবনের জন্য এক কাপড়ে বেরিয়ে এসেছে। আচ্ছা, কেমনভাবে গ্রহণ করবে এলিজাবেথ সেই জীবনটাকে, বা সেই জীবন কিভাবে ওয়েলকাম জানাবে তাকে নতুন জীবনের সূচনায়? এলিজাবেথ কি আদৌ বুঝতে পারছে রক্ষিতা শব্দের মানে কি, না এখনো ঘোরের মধ্যেই পড়ে আছে? ন্যাসো একটু পরপর ফ্রন্ট মিরর দিয়ে দেখছে রিচার্ডকে, যে ট্যাবে খুবই মনোযোগ দিয়ে কিছু দেখছে। ন্যাসো পরপর দেখলো পাশে বসে থাকা একটা জীবনহীন দেহকে, যা নিস্তব্ধতায় ছেয়ে গেছে। এখানে থেকেও যেন এখানে নেই, কোনো গহীনে জঙ্গলে হারিয়ে গিয়েছে ছটফটের সত্তাটি, যা সকালেও ছিল, তারাও দেখেছে। তবে কারোরই সাহস নেই রিচার্ডের কাছে প্রশ্ন করার। হঠাৎ কি এত জরুরি তলব ছিল যে 25 মিনিটের মধ্যে মেয়েটির সব ডিটেলস বের করে একদম রক্ষিতায় বানিয়ে নিয়ে আসতে হলো? যে মানুষটা নিজের বাসায় একজন ফিমেল মেডও রাখে না। গাড়ি গিয়ে থামলো বাগান বাড়ির সামনে। চট জলদি দারোয়ান দৌড়ে এসে গেট খুলে দিল। রিচার্ডের আগমন দেখতে পাওয়া মাত্র সকল গার্ডদের চেহারার রঙই বদলে যায়। ভয় তটস্থ হয়ে গেল সকলে। এটা বাগান বাড়ি হলেও আদতে এটা কোনো দিক দিয়ে বাগান বাড়ির ক্যাটাগরিতে পড়ে না। অদ্ভুতভাবে ডিজাইন করা এই আবাসস্থলটি, নেই কোনো উজ্জ্বল রঙের ছোঁয়া বা কোনো গাছগাছালি। বাংলো বাড়ির মতো ডুপ্লেক্স বাড়ির সামনে শুধু একটা সুইমিং পুল, তাছাড়া আর কিছুই নেই। প্রধান ফটকের সামনে সারি সারি কালো চারটে গাড়ি রাখা, অস্ত্র হাতে গার্ডের চারিদিকে ঘোরাঘুরি করছে মাছের মতো। সকলের পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, একই সাথে চোখে কালো সানগ্লাস। দেয়ালের উপর দিয়েও কাটা তার দেওয়া। 4 ফুট উঁচু করে দৃষ্টির সীমানার ভেতর আর কোনো বাড়ি নেই। লম্বা ঘন ঝাড় জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে। লোকালয় থেকে অনেকটা দূরেই এই বাগান বাড়ি। ঘন জঙ্গল পেরিয়ে আসতে হয় এখানে। জঙ্গল থেকে ভয়ানক প্রাণীদের অদ্ভুতরে আওয়াজ ভেসে আসছে। কেমন গা ছমছমে একটা পরিবেশ। গাড়ি সরাসরি গিয়ে থামলো মেন এন্ট্রোসেন্সের সামনে। দ্রুত লুকাস নেমে ডোর খুলে দেয়। এলিজাবেথ তখনও ধ্যানমগ্ন ছিল। হঠাৎ শক্ত হাতে টান অনুভব করলে হতেই চেতন হয়ে ফিরল। রিচার্ড হ্যাচকা টানে এলিজাবেথকে আবারও কাঁধে তুলে নিল। সুবিস্ত শক্তপোক্ত সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী রিচার্ড এক হাতেই যথেষ্ট এলিজাবেথের নরম তুলতুলে তনু বহন করার জন্য। রিচার্ড এক হাতে এলিজাবেথের কোমর পেঁচিয়ে ধরে, পা বাড়িয়ে অগ্রসর হয় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিটা লম্বা কদমে কদমে পরনের ওভারসাইজ কোটের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়ে শব্দ তৈরি হচ্ছে। রিচার্ডের শরীর থেকে আসা পারফিউমের ডার্ক স্মেল এলিজাবেথের কাছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে জঘন্য ঘৃণ্য লাগছে। ধীরে ধীরে বুকের ভেতর শুকিয়ে আসছে। অজানা ভয় চেপে ধরে ভেতর। রিচার্ডের প্রতিটা কদমে বাড়ছে এলিজাবেথের ভয়। কামচে ধরে রিচার্ডের কোট ভেতরে কামড়ে ধরেছে সংকীর্ণতা। হাত পা অসাড় হতেই থাকে। হ্যাঁ, এলিজাবেথ ভয় পাচ্ছে। এবার কি হতে চলেছে এলিজাবেথের সাথে? বাগান বাড়িটা বাইরে থেকে যতটা অদ্ভুত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। পুরো বাড়িটাই কালো রঙে মোড়ানো। সদর দরজা পেরিয়ে প্রথমেই চোখে পড়ে গ্র্যান্ড লিভিং এরিয়া। বিশাল থাই গ্লাসের দেয়াল দিয়ে বাইরের ভিউ দেখা যায়, তবে গ্রেট ভিউ বলার মতো কিছুই নেই। কেবল গার্ডরা বন্দুক হাতে মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে। তাদের ব্যস্ত চাহনিতে এলিজাবেথ ভয়ে ফাঁকা ঢোক গিলে নিল। সৌভাগ্যবশত থাই গ্লাসের কারণে তারা ভেতরে কিছু দেখতে পায় না। লিভিং এরিয়াটা সাজানো হয়েছে কালো রঙের থিমে। উডেন টেক্সচারার এবং গোল্ড অ্যালয়ের অ্যাকচুয়াল বোর্ড দিয়েই
তৈরি ওয়াল প্যানেল, যার রং কালো, একই সাথে ম্যাচিং করা কালো গ্র্যান্ড সোফার সারি জায়গাটাকেও আরো গাঢ় রহস্যময় করেছে। ডুপ্লেক্স এই বাগান বাড়িটার নিচতলায় রয়েছে 4টি রুম, কিন্তু উপরে পুরো তলাটা দখল করে আছে একটি মাত্র রুম। বাড়ির এই ভয়ানক পরিবেশ যেন প্রতিটি পদক্ষেপে শ্বাস রুদ্ধকর করে তোলে। বাগান বাড়ির উপরের একটি মাত্র কক্ষটি রিচার্ডের ব্যক্তিগত সাম্রাজ্য, কেউ সেখানে প্রবেশ করতে পারে না। এলিজাবেথ রিচার্ডের কাঁধে ঝুলে থাকলেও চারপাশটা ঝাপসা চোখে দেখতে চেষ্টা করছিল। উল্টো অবস্থায় থাকা সত্ত্বেও বুঝতে পারছিল কালো ছাড়া এই বাড়ির ব্যতীত অন্য কোনো রঙের অস্তিত্বই নেই। পুরো পরিবেশটাই এক ভুতুরে নৈশব্দ মোড়া। রিচার্ড কালো টাইলসের সিঁড়িতে লম্বা পা ফেলে উপরের দিকে এগিয়ে চল। প্রতিটি কদমে এলিজাবেথের বুকের ভেতরটা শুকিয়ে আসছিল। সংকীর্ণতায় ভরা মনের কোণ ধীরে ধীরে এক ভয়াবহ ছায়ায় নিচে ডুবে যাচ্ছিল। রুমে পৌঁছে দরজায় পেরিয়ে রিচার্ড এলিজাবেথকে কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল বিছানায়, যে এতক্ষণ কোনো ঘৃণ্য বোঝা বয়ে এনেছে। বিছানাটা তুলতুলে হওয়ায় শরীরে কোনো আঘাতই লাগলো না, কিন্তু এলিজাবেথের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে ভয়ে। রুমটা দেখে এলিজাবেথের চোখ বিস্ফোরিত হয়ে গেল। এত বড় আয়তকার কক্ষ ও আগে কখনো দেখেনি। লিভিং এরিয়ার চেয়েও বিস্তৃত জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদময় ঘর। বিলাসিতার স্পর্শে মোড়া সুবিশাল বিছানাটা কালো চাদরে, দেয়ালের একপাশে 3D ড্রাগনের পেন্টিং, যা দেখে মনে হচ্ছিল ড্রাগনটি জীবিত হয়ে উঠে আসতে চাইছে। পেন্টিংয়ে ড্রাগনের চোখে অগ্নিশিখার ঝলক আর কর্কশ গলার আওয়াজ কক্ষের ভারী নীরবতাকে আরো গাঢ় করে তুলেছিল। এলিজাবেথের চোখ রিচার্ডের ডান হাতে আটকালো। রিচার্ডের হাতেও ড্রাগনের ট্যাটু। বুক শুকিয়ে গেল এলিজাবেথের। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, আর পারল না। ঠোঁট কেঁপে উঠে কান্না ছাপিয়ে বেরিয়ে এলো। রিচার্ড এলিজাবেথকে দেখে মুচকি হাসলো, ঠোঁটের কোণে পৈশাচিক আনন্দ। ক্রস মাই হার্ট অ্যান্ড হোপ টু ডাই, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। গম্ভীর স্বরে উচ্চারিত শব্দগুলো অন্ধকারে কেউ আরো বেশি ঘনীভূত করে তুলল। এলিজাবেথ ভয় বিছানার চাদর শক্ত করে খামচে ধরল, অথচ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার সমস্ত চেষ্টা ব্যর্থ হচ্ছিল। ভেতরের প্রতিরোধ ক্রমেই ভেঙে পড়ছিল। থমকে যাওয়া মস্তিষ্কটা ভয়ের শীতল শিকলে বাধা পড়ে যায়। হঠাৎ রিচার্ডের পেছন থেকে রোশনাই আলো ফাঁকি দিয়ে বেরিয়ে এলো। কাপা কাপা চোখে এলিজাবেথ তাকালো সেই দিকটায়। শিউরে উঠল গা। তৎক্ষণাৎ আলো আসছে দেয়ালের সেই বিশাল ড্রাগনের পেন্টিং থেকে। পেন্টিংটি যেন জীবন্ত হয়ে উঠল। ড্রাগনের মাথা নড়ে উঠল। গভীর নিকোষ কালো চোখগুলো থেকে অগ্নিশিখা বিচ্ছুরিত হতে লাগলো। ড্রাগনের গলা থেকে কর্কশ আওয়াজ ভেসে আসতে চাইছে, যেন সে বন্দিত্ব ভেঙে বেরিয়ে আসতে চাইছে। হিংস্রতায় ভরা পেন্টিংয়ের সেই ড্রাগনটা প্রতিটি মুহূর্তে আরো বেশি বাস্তব হয়ে উঠল। এলিজাবেথের চোখ নামলো রিচার্ডের ডান হাতে। সেখান থেকে দেখা গেল ড্রাগনের ট্যাটু। মুহূর্তেই বুকের ভেতরে সব রক্ত জমে গেল এলিজাবেথের। এতক্ষণ নিজেকে শক্ত রাখার যত চেষ্টা করলেও সব ব্যর্থ হয়ে গেল। এইবার ঠোঁট কাঁপতে লাগলো, আর অজান্তে কান্না ফেটে বেরিয়ে এলো। এলিজাবেথের রক্ত জমার মতো লাল ঠোঁটের কম্পন দেখে রিচার্ডের ঠোঁটে এক পৈশাচিক হাসি খেলে গেল। রিচার্ড এক টানে পরনের ওভারকোট আর ওয়েস্ট কোট খুলে মেঝেতে ছুঁড়ে মারল। ঠোঁটের করে পৈশাচিক হাসি আরো গভীর হলো। অধৈর্য হয়ে শার্টের বোতাম ছিঁড়ে ফেলে দিল। বোতামগুলো মেঝেতে পড়ে টুংটাং শব্দ তুলতে সেই শব্দে এলিজাবেথ আরো বেশি কেঁপে উঠল। সমস্ত শরীর এক অভূতপূর্ব শঙ্কা আর প্রশ্নে আচ্ছন্ন হয়ে গেল। ঠিক কি ঘটছে তার সাথে? অসীম এই অন্ধকার, রিচার্ডের ভয়ানক হাসি আর সেই জীবন্ত হয়ে ওঠা ড্রাগন, সবকিছু মিলে এক তীব্র বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করলো, যার থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছিল না এলিজাবেথ। শরীরের উপরে অংশে আর কোনো কাপড় থাকে না রিচার্ডের। ওর সুঠাম শক্তপোক্ত বুক উন্মুক্ত, যেখানে 6টি শক্ত ফোলা ফোলা ভাঁজ স্পষ্টভাবে দৃশ্যমান। এলিজাবেথের চোখের সামনে দৃশ্যটা পড়লেও মন পুরোপুরি অন্যদিকে ছিল। শোক আর উদ্বেগে ডুবে থাকা এলিজাবেথ এক অন্ধকার গুমট পরিবেশে নিঃশব্দভাবে কাঁপছে। ঘন নিঃশ্বাসের শব্দ কক্ষের ভারী নীরবতাকে ভেদ করছিল। গলায় গাঁথা
কষ্টের কারণে কথাগুলো ঠিকভাবে বের হচ্ছিল না। রিচার্ডের প্রতিটি কদম এলিজাবেথের ভিতরকার ভয় এবং অস্থিরতা আরো গভীর করে তুলে। এলিজাবেথ অসহায়ভাবে এক দুর্বল গলায় শুধু বলতে পারল, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না, আমি পবিত্র। রিচার্ড তার লালসিত চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। কিন্তু এখন তো আমার রক্ষিতা। এলিজাবেথ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমাকে যেই কাজ করতে বললেন সেটাই করব আমি, কিন্তু দয়া করে আমার ইজ্জতে হাত দেবেন না, মরে যাব আমি। রিচার্ড ঠান্ডা গলায় উত্তর দিল। নিজের ইচ্ছায় এসেছো। রিচার্ডের ভারী গলার কথা তীরের ফলার মতো এলিজাবেথের বুকে বিঁধে গেল। সে নিজেই তো এখানে এসেছিল নিজের ইচ্ছায়। এই চিন্তা এলিজাবেথের মনকে আরো বিষিয়ে তুলল। তখন কি তবে চাচি এই ধ্বংস থেকে বাঁচানোর কথাই বলেছিল ইব্রাতকে? কিভাবে সে এক নারীর ইজ্জত বাঁচাতে গিয়ে নিজের সম্মানকে কলঙ্কের মুখে এনে ফেললো? বুকের ভেতরে থাকা কান্না আর্তনাদ হয়ে বেরিয়ে এলো এলিজাবেথের। এলিজাবেথ জানতো না কিভাবে এই আজাবের মোকাবেলা করবে যখন সে নিজের পা স্বেচ্ছায় আগুনে ঢালো। রিচার্ড বেডে হাঁটু গেড়ে ঝুঁকে এলিজাবেথের দিকে এগিয়ে এলো। অন্ধকারে এলিজাবেথ তখনও রিচার্ডের মুখ দেখেনি। এলিজাবেথ পিছিয়ে যায় নিজেকে রক্ষা করার জন্য, কিন্তু রিচার্ডের হাত থেকে মুক্তি পাওয়া ছিল অসম্ভব। রিচার্ড বাঁকা হেসে এক টান দিয়ে এলিজাবেথকে নিজের কাছে নিয়ে আসলো। পুরুষালী গুরুগম্ভীর হাস্কি কণ্ঠে শব্দ উঠে এলো, জাস্ট বি মাই লেডি। রিচার্ড ঝাঁপিয়ে পড়ল এলিজাবেথের উপর। তার নিষ্ঠুর লালসা কোনো বাধাই মানল না। এলিজাবেথের বুক ফাটানো কান্নার চিৎকার কোনোটাই রিচার্ডের কান পর্যন্ত পৌঁছালো না। সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হলো। এক মুহূর্তে এলিজাবেথ হারিয়ে ফেলল তার নিজের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তার পবিত্রতা। একজন নারীর ইজ্জত যা তার গৌরবের প্রতীক, সেই অলংকারের দাগ লেগে গেল। এলিজাবেথের প্রতিটি আর্তনাদ ঘরের প্রতিটি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো, কিন্তু কোনো হিংস্র হৃদয় এতে বিগলিত হলো না। নেতিয়ে পড়া এলিজাবেথের শরীর কোনো প্রতিরোধ আর করতেই পারল না। ওর শরীর অবশ, মন ভেঙে চুরমার, চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ল। এলিজাবেথ অনুভব করলো এই ঘরে কেবল ওর দেহ ছিল, ওর আত্মা বহুদূর পালিয়ে গেছে, যেখানে এই দুঃস্বপ্ন আর তাকে ছুতেই পারবে না। বিষাক্ত অমানবিক এক রাত শেষে অবশেষে সূর্যের আলো ঢুকলো ঘরে, কিন্তু সেই আলোতে কোনো আশার রেশ ছিল না, বরং তা উদ্ঘাটন করলো গত রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের ধ্বংসাবেশ। রিচার্ডের হাত থেকে ঘটে যাওয়া বর্বর অত্যাচারের ভার সইতে না পেরে শেষ রাতে জ্ঞান হারিয়েছিল এলিজাবেথ। 30 বছরের ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র রিচার্ডের লালসার শিকার হয়েছিল এলিজাবেথ। ফোনের রিংটোনে ধীরে ধীরে ঘুম ভাঙল রিচার্ডের। শেষ রাতে অনেকদিন পর শান্তির ঘুম হয়েছিল। মাথা ভারী, চোখে ক্লান্তির রেশ। ফোন হাতে বের করে দেখতে পেল ন্যাসর নাম্বার। কল ইতিমধ্যে কেটেই গেছে। রিচার্ডকে একাধিকবার কল করার নিয়ম নেই, তাই পরপর একটি টেক্সট আসে, তাড়াতাড়ি নিচে যাওয়ার বার্তা। মেসেজ পড়ে রিচার্ড ধীরে ধীরে উঠে বসতে যায়, কিন্তু হঠাৎই টের পেল হাতের উপর ভারী কিছু। কপালে ভাঁজ পড়ল। রিচার্ড কমফোর্টার সরিয়ে দেখতে পেল এলিজাবেথ তার হাতে ঢলে পড়ে আছে জ্ঞানহীন। রিচার্ড বিশাল দেহের সঙ্গে পিঁপড়ার মতো ছোট্ট দেখাচ্ছে এলিজাবেথকে। ঘুমের মধ্যে পুরোপুরি রিচার্ডের বুকে লেপ্টে ছিল এলিজাবেথ। এই অবস্থায় এলিজাবেথকে আড়াল করা যাবে সহজেই, 2 হাত বাড়ালেই ঢাকা পড়ে যাবে মেয়েটি। কিছুক্ষণ তাকিয়ে রইল রিচার্ড এলিজাবেথের দিকে অদ্ভুতভাবে। স্নিগ্ধ চেহারার জায়গায় এখন ক্লান্তি আর যন্ত্রণা। গালে শুকিয়ে যাওয়া জল, কালচে দাগ, গলায় ও গলার নিচে ছড়িয়ে থাকা রক্ত জমাটের চিহ্ন, সবকিছু এক ভয়াবহ দৃশ্যের আভাস। তবুও রিচার্ডের মনে এক ফোঁটাও মায়া জন্মায় না। বিরক্ত ভরে লেপ্টে থাকা এলিজাবেথকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। অতঃপর কোমরে তাওয়াল পেঁচিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে উঠে ওয়াশরুমে চলে যায়, যেন কিছুই হয়নি। ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি এক দৃষ্টিতে দেখতে থাকে রিচার্ড। পিঠ আর কাঁধ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো অসংখ্য নখের আঁচড়ের দাগ, যা রাতে বুনো তাণ্ডবের সাক্ষ্য বহন করেছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিজের ভেতরের অন্ধকারকে মুখোমুখি করলো রিচার্ড। ফ্যাসেটের দুপাশে হাত রেখে আয়নায় তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছু মুহূর্তের মধ্যেই
চোখের রং বদলে লালচে হয়ে ওঠে, ক্রোধের আগুন জ্বলে ওঠে, দাঁতের দত পেশায় চল শক্ত করে রিচার্ড নিজের প্রতিচ্ছবিকে দমন করতে চায়। এক মুহূর্তে সব ধৈর্য ভেঙে যায়। রিচার্ড হঠাৎ এক খুশি মেরে চুরমার করে দেয় মিররটি। কাঁচ ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ে। এই হাত থেকে গড়িয়ে রক্ত নামে ফোঁটা ফোঁটা। রক্ত ঝরতে থাকে, কিন্তু রিচার্ডের চোখে কোনো অনুশোচনা নেই। রিচার্ডের জন্য রক্ত শুধু একটি সত্য। তাদের দিন শুরু হয় রক্ত ঝরানোর মাধ্যমে, আর রাত শেষ হয় সেই রক্ত মুছে। একেবারে রেডি হয়ে নিচে নামে রিচার্ড। লুকাস ন্যাসো অপেক্ষা করছিল লিভিং রুমে। তার সকাল সকাল রিচার্ডের ভেজা চুল দেখে চোখ তাদের সপ্তম আকাশে। তেসরা নজরে দেখলো একজন আরেকজনকে। টিভিতে নিউজ চলছিল। তথ্যমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী লাশ পাওয়া যায় আজ সকালে। যদিও লাশটি পাওয়া গেলেও মাথাটি এখনো নিখোঁজ। একটি কালো কফিনে ফুল দিয়ে সাজানো লাশ সরাসরি তথ্যমন্ত্রীর বাসভবনে পাঠানো হয়েছে। পাশাপাশি গতকাল রাতে দীর্ঘ 6 বছর পর স্নাতক ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরেছিল তথ্যমন্ত্রীর একমাত্র ছেলে সাদমান হক। তবে বাবা মার সান্নিধ্যে আর ফেরা হয়নি সাদমানের। বিমানবন্দর থেকে সাদমানকে গতকাল রাতে অপহরণ করা হয়। ছেলের অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন আনিসুল হকের স্ত্রী। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে করা হয়েছে। কেসটির তদন্তের দায়িত্ব নেওয়া হয়েছে সিআইডির অফিসার প্রেম আহসানের নেতৃত্বের 4 সদস্যের একটি বিশেষ দলকে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের শনাক্ত করার ব্যাপারে আশাবাদী।